ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ ধরনের ঘটনা উস্কে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করছে প্রায় সব রাজনৈতিক দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করছেন কেউ কেউ। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বলছে, জুলাই আন্দোলনে এত মানুষের মৃত্যু ও ১৫ বছরের নির্যাতনের ক্ষোভ মানুষের মধ্যে জমেছিল। আরও একবার মানুষের মধ্যে জমে থাকা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। জাতীয় নাগরিক কমিটিও এই ঘটনার জন্য আওয়ামী লীগকেই দায়ী করছে। জামায়াত ইসলামী বলছে, সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী। তবে রাজনৈতিক উত্তেজনাকে রাজনীতির মাধ্যমেই সমাধান করা উচিত বলে মনে করছে দলটি। তাদের মতে কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া কাম্য নয়। তবে বিশৃঙ্খলার জন্য সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক ঐক্য ও ছাত্র অধিকার পরিষদ। এই ঘটনায় সরকারের দায় এড়ানোর সুযোগ নেই বলেই মত তাদের। বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মাজহার মিলন, সিনিয়র সাংবাদিক। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি ছোট করে কয়েকটি তথ্য একটু তুলে ধরি এই সংশ্লিষ্টই। আমি প্রথমে দর্শকদের উদ্দেশ্যে যে তথ্যটি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে যে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর বা শেখ মুজিবের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে অন্তর্বর্তী সরকার। তবে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করছে তারা। এটি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে এবং এতে আরও বলা হয়েছে যে গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি। বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটি অংশ আছে। একটা অংশ হলো জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন, শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন। আর দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই সুরে জুলাই গণঅভ্যুত্থান ও এতে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি ধামকি দিচ্ছেন। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তার এই সহিংস আচরণের প্রক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। এরপর আমি এই সংশ্লিষ্ট আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডকে ঢাকা উস্কানিমূলক বলে মনে করায় নয়াদিল্লিকে প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনারের কাছে একটি প্রতিবাদ লিপি হস্তান্তর করা হয়েছে। এতে শেখ হাসিনাকে ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হলেও নয়াদিল্লির পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এবং এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য খুবই আক্রমণাত্মক, যা তরুণ প্রজন্মের অনুভূতিতে আঘাত করে থাকতে পারে। এবং আরেকটি তথ্য আমি একটু তুলে ধরি, তা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের দাবিতে বৃহস্পতিবার ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেন জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা। অবরোধকারীরা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর আহ্বান জানান। আন্দোলনকারীরা বলেন, আমরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে গিয়েছি, কিন্তু সহানুভূতির পরিবর্তে অবহেলা পেয়েছি। ক্ষমতায় থাকা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যস্ততম মোড় অবরোধ করেছেন জানিয়ে তারা বলেন, এটাই আমাদের শেষ অবলম্বন। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আমাদের দুজন আলোচকের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। আমি একটু শুরুতে আসি রাজিকুজ্জামান রতন।
এই যে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের যে ঘটনা, এবং আমরা দেখতে পারলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে এবং সার্বিক যে পরিস্থিতি, এই ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ। যে কোনো অভ্যুত্থান যখন ঘটে তখন দুটো জিনিস মানুষের আমরা অতীতের স্মৃতি থেকে মনে করতে পারি, দুটো জিনিস মানুষের মনন জগতে ঘটে। একটা হলো যে প্রতিপক্ষকে সমূলে উৎপাটন করার মধ্য দিয়ে একটা বিজয়ের তৃপ্তি, যে আমরা আমাদের ঘাড়ের উপর চেপে বসা, বুকের উপর চেপে বসা, কিংবা আমাদের দীর্ঘদিন ধরে নিপীড়ন চালিয়ে আসা এই শাসককে আমরা উচ্ছেদ করতে পেরেছি, তার একটা আত্মতৃপ্তি থাকে। কখনো কখনো এই আহ আনন্দ, এই সাফল্য তাকে কখনো নিজের শক্তির চাইতেও বড় বলে ভাবতে শেখায়। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো, এই যে কোনো গণ অভ্যুত্থানে বলি বা যদি শক্তি প্রয়োগে কোনো শাসককে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়, তখন খুব অজান্তেই সেই পতিত স্বৈর শাসকের দোষগুলো যারা বিজয়ী তাদের মধ্যে সংক্রামিত হতে থাকে। আমরা জানি দোষটা সংক্রামিত হয় দ্রুত, গুণটা অর্জন করতে সময় লাগে। সে কারণে আমরা দেখেছি যে সমস্ত ক্ষেত্রেই যে কাজ করার জন্য আগের সরকার স্বৈরাচারী বলে আখ্যায়িত হয়, ঠিক তারপরে যারা বিজয়ী হয় তারাও অনেক ক্ষেত্রে সেই কাজগুলি করতে থাকে। তখন একটা যুক্তি করতে থাকেন তারা, যেহেতু আগে ওরা এরকম করেছে ফলে আমরাও এরকম করছি। কিন্তু তারা ভুলে যায় আগে এবং পরে এই বিভাজনের মধ্য দিয়ে মানুষের মনন জগতে কিন্তু আর একটা নতুন প্রশ্ন তৈরি হয়, তাহলে বাবা পার্থক্যটা থাকলো কোথায়? আমরা মনে করি এই জায়গায় বিজয়ীদের আহ, দায়িত্ব অনেক বেশি। আজকে যদি আমরা বলি যে গতকাল যে ঘটনা ঘটেছে তার জন্য দায়ী কে, এখন দায়ী তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সে 15 বছর জনগণের বুকের উপর যে জগদ্দল পাথরের মতো বসেছিল, বিশেষ করে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল, যেভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে জনমতকে দমন করার চেষ্টা করেছিল, মানুষের আকাঙ্ক্ষার স্বীকৃতি তো দেয় নাই, বরঞ্চ মানুষকেই ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে তাদেরকে নিপীড়ন করার যুক্তি খুঁজে পেতে চেয়েছিল। ফলে তার প্রতি মানুষের ক্রোধ তো থাকবেই। সেই ক্রোধ, এটার জন্য সেই তো দায়ী। কিন্তু দায় কি কেউ নেবে না? তাহলে ক্ষমতায় যারা আছেন তাদের কি তাহলে কোনো দায় থাকবে না? আইন শৃঙ্খলা রক্ষা করার দায় থাকবে না? মানুষের ক্রোধকে অন্তত যুক্তিসঙ্গত করবার ক্ষেত্রে কোনো দায় থাকবে না? যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে সেই ফ্যাসিবাদী মননের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক চেতনা গড়ে তোলার দায় থাকবে না? এমনকি যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানুষের ক্রোধ, সেই সরকারের যারা সঙ্গী সাথী সহযোগী ছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার দায় থাকবে না? দায় তো অনেকগুলো পালন করার কথা ছিল। প্রথমত যখনই শোনা গেল যে তিনি বক্তৃতা করবেন ভারত থেকে, কার উদ্দেশ্যে? তার ছাত্র সংগঠনের উদ্দেশ্যে, তখনই তো প্রথম স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুই মন্ত্রণালয়েরই কিন্তু তৎপর হয়ে যাওয়া উচিত ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর হওয়া উচিত ছিল যে যে পতিত স্বৈর শাসক এবং পলাতক স্বৈর শাসকের প্রতি মানুষের এত ক্রোধ, পার্শ্ববর্তী দেশ হিসেবে আপনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন, আমরা তাকে ফেরত চেয়েছি, এটা যেমন ঠিক, আপনারা আশ্রয় দিয়েছেন। এখন সেখান থেকে তিনি যদি রাজনৈতিক তৎপরতা পরিচালনা করেন, তাহলে দেশের অভ্যন্তরে কি প্রতিক্রিয়া হতে পারে সেটা কি আপনারা বিবেচনা করবেন না? ফলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপর হয়ে বলা উচিত ছিল যে এই কাজগুলো যেন তিনি না করেন, আপনার দেশের মাটিকে ব্যবহার করে দেশের জনগণের ক্ষোভকে এবং ক্রোধকে যেন উস্কে না দেন। এটা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা পালন করা। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা পালন করা উচিত ছিল, যেহেতু এটা ঘোষণা দেওয়া ছিল যে তার ভাষণ যদি প্রচারিত হয় অথবা তিনি যদি অনলাইনে আলোচনাটা করেন, তাহলে বুলডোজ মার্চ হবে, তাহলে এটা ফ্যাসিবাদের সেই মানে কেন্দ্র সেটা গুড়িয়ে দেওয়া হবে, এটা তো ঘোষণা করেছিল। তাহলে সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি রোল প্লে করার কথা ছিল, কি দায় তারা পালন করবেন, সে ব্যাপারে তাদের একটা প্রস্তুতি নেওয়া দরকার ছিল। অথবা এরকম হওয়া উচিত ছিল যে আমাদের উপদেষ্টা মন্ত্রী দ্রুত একটা এমার্জেন্সি বৈঠক করে কিভাবে এটাকে অন্তত একটা শোভন পরিস্থিতিতে রাখা যায় সেটা আমরা, ক্ষোভকে আমরা ডাইভার্ট করতে চাই না, কিন্তু ক্ষোভেরও একটা যেন পরিশীলিত বহিঃপ্রকাশ ঘটে তার একটা ব্যবস্থা করা দরকার ছিল। সেগুলো তারা করেনি। ফলে আমার যেটা মনে হয় যে এই ক্ষেত্রে ক্ষমতাসীন সরকারের নির্লিপ্ততা ছিল, কখনো কখনো কিছুটা প্রশ্রয় ছিল। ঠিক আছে, ওরা যা করে করুক, হলে ক্ষতি কি? কিন্তু এর মধ্য দিয়ে নানা পক্ষ নানা ধরনের সুবিধা নিল।
এক পক্ষ মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি করে দিতে পারলো যে দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কারো উপরে আসলে কোনো নিয়ন্ত্রণ নাই। সেটা যেমন একটু ড্যামেজিং হবে। দুই, বিশ্বব্যাপী এই বার্তাটা পৌঁছে গেল বাংলাদেশ একটা আনরুলি একটা সোশ্যাল সিচুয়েশন প্রিভেইল করছে বাংলাদেশে। এটাও বাংলাদেশের জন্য খুব ভালো কোনো মেসেজ গেল না। 3 নম্বর, এটা গেল যে যারা এই গুড়িয়ে দেওয়ার এই মার্চটা করলেন এবং তারপরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যারা করলেন, তারা তাদের শক্তি দেখাতে গিয়ে জনগণের মধ্যে কিন্তু কিছুটা ভীতি উৎপাদন করলেন। আর চতুর্থত যে জিনিসটা হলো, যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে ক্ষতিকারক হলো, সেটা হলো মানুষের মধ্যে একটা সহানুভূতির জায়গা তৈরি করার একটা জায়গা তৈরি হলো। আপনারা জানেন যে ক্রোধের বিপরীতে আবার সহানুভূতিও কিন্তু তৈরি হয়। কখনো কখনো হয় যে এত কিছু করার কি দরকার ছিল, এইরকম করে কিন্তু যে ফ্যাসিস্টের বিরুদ্ধে তারা লড়াই করলেন, সেই ফ্যাসিস্টকেই আবার একটা মানসিক সহানুভূতি পাওয়ার একটা জায়গাও কিন্তু তারা তৈরি করে দিলেন। এগুলো কি একটু বিবেচনা করা দরকার ছিল না? আমরা মনে করি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে একটা রাজনৈতিক লড়াই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই একটা সাংস্কৃতিক লড়াই। রাজনৈতিক এবং সাংস্কৃতিক লড়াইকে বাদ দিয়ে শুধুমাত্র ক্রোধের বহিঃপ্রকাশ ঘটালে সেটা কিন্তু, ক্রোধ দিয়ে ফ্যাসিবাদকে দমন করা যায় না। ফ্যাসিবাদকে দমন করতে হবে রাজনীতি দিয়ে। যে রাজনৈতিক চর্চার কারণে, যে অর্থনৈতিক শোষণ প্রক্রিয়া বহাল রাখার কারণে বৈষম্য তৈরি হয়, আর এই বৈষম্যকে টিকিয়ে রাখতে গিয়ে যে রাজনৈতিক দমন পীড়ন চলে, এই দুটোর মিলিত রূপ তো ফ্যাসিজম। ফলে শোষণের বিরুদ্ধেও লড়াই করতে হবে, আর ওই যে প্রশাসন এবং পুলিশ ব্যবহার করে দমন পীড়ন, সেটাও বন্ধ করতে হবে। ফ্যাসিবাদের সাংস্কৃতিক ভিত্তিভূমি যেটা, সেটাকে যদি আমরা খেয়াল না করি, তাহলে ফ্যাসিবাদের একটা অর্থনৈতিক ভিত্তি আছে, ফ্যাসিবাদের একটা প্রশাসনিক কাঠামো আছে, এবং ফ্যাসিবাদের একটা সাংস্কৃতিক মনন আছে। এই তিনটা জিনিসকে আমাদের মনে হয় আমরা যারা বিজয়ী হয়েছে বলছি, আমাদের একটু খেয়াল রাখা উচিত। কারণ এই দেশটাকে বহুদূর নিয়ে যেতে হবে তা আমাদেরকেই। পুরনো জি 15 বছরের ক্লেদ যদি মুছে ফেলে আমরা ভবিষ্যতের 50 বছরে যেতে চাই, তাহলে আমাদের তো পুরনো ক্লেদ গুলোকে ঝেড়ে ফেলতে হবে। সেগুলোকে গায়ে মাখিয়ে আমরা তো নতুন সভ্যতাটা নির্মাণ করতে জি পারবো না। এই রাজীবুজ্জামান রতন, বিবেচনাটা একটু থাকা দরকার। জি আমি আবার আসবোই নিশ্চয়ই আপনার কাছে। আমি একটু মাজার মিল্লাহ আপনার কাছে আসি, যে বিষয়টি নিয়ে রাজীবুজ্জামান রতন বলছিলেন আমি একটু সাথে যোগ করি। এখানে যে বিষয়টি তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হলে ভারত দায়ী থাকবে। এখানে আসলে প্রশ্ন উঠছে যে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডই করছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ভারতের যে দায়ী থাকবে অথবা ভারতের দায়ের যে জায়গাটা এবং যে বিষয়টি আমরা কথা বলছিলাম, এই ব্যাপারে আপনি কি বলবেন মাজার মিলন? দেখুন, কি করা কর্তব্য ছিল, কি করাতে কি হয়েছে সেটি রতন ভাইয়ের কথায় মোটামুটি পরিষ্কারভাবে উঠে গেছে। নাহিদ কিংবা আমরা পররাষ্ট্র মন্ত্রীর যে ভাষ্যগুলো পাচ্ছি, সেগুলো আসলে দায় এড়ানো ভাষ্য বলে অন্তত আমার মনে হয়েছে। কারণ ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক তৎপরতা চালালে ভারত দায়ী থাকবে, তো মানে তাতে ভারতের কি যায় আসছে আসলে? আমরা ভারতের উপর কি এমন প্রভাব বিস্তার করতে পারি প্রতিবেশী হিসেবে, ক্ষুদ্রতর প্রতিবেশী হিসেবে? কি প্রভাব বিস্তার করে আহ, ভারতকে এই বার্তা দিলাম যে ভারত এটার জন্য দায়ী থাকবে, এবং না হলে আমরা কি করব আসলে? এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু নাহিদের কথায় নেই। সুতরাং এই কথাগুলো আসলে দায় এড়ানোর কথাবার্তা। এবং আম, রতন ভাই যেটি বললেন যে গতকালকে যেটি হয়েছে, আমি সেখানে ছিলাম আসলে একটি পর্যায়ে। আমাদের দায়িত্ব পালনেই আমি সেখানে গিয়েছিলাম আরো অন্যান্য জুনিয়রদের সাথে। সেখানে গিয়ে যেটি দেখেছি যে 9টার সময় শেখ হাসিনার আহ, ইয়ের কথা ছিল, বা কি বলে, ঘোষণা দেওয়ার কিংবা তার বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু 7টায় সেখানে সবাই জড়ো হয়ে ভাঙচুর শুরু করলেন। এবং যারা ভাঙচুর শুরু করেছেন তারা কিন্তু আসলে আহ যে বিজয়টি আসলে জুলাই আগস্ট জুড়ে ছিল, জনতার বিজয়, নিশ্চয়ই সামনে থেকে কেউ ছিলেন, রাজনৈতিক দল ছিলেন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে অন্যরা ছিলেন, কিন্তু সেই বিজয় ছিল আসলে জনতার বিজয়। কাল কিন্তু আসলে জনতা শুরুতে সেখানে যায়নি, এবং যারা গিয়েছেন তারা নির্দিষ্ট রাজনৈতিক মতধারী হিসেবেই গিয়েছেন, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধের যে প্রতিহিংসার যে রাজনীতিটি কিংবা যে মননটি আসলে তারা ধারণ করেন, সেটির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তো যেটি বলছি যে নাহিদ কিংবা অন্যান্যরা যেটি বলছেন সেটি কি বলে, ভাইয়া যথেষ্টই বলেছেন বা যথার্থই বলেছেন যে প্রশাসনের একটি দায় এড়ানো ভূমিকা ছিল। আমরা দেখেছি সেখানে পুলিশের উপস্থিতি ছিল, কিন্তু জনবল শাসক পুলিশ
ধানমন্ডি 32-এর সেই বাড়িটি থেকে প্রায় 50-60 মিটার দূরে নিস্তব্ধ অবস্থায় ছিল। পুলিশের কিছু করারও ছিল না, কারণ প্রিভেন্টিভ কোনো ব্যবস্থা না নেওয়াতে আসলে সেই সময়ে পুলিশের কিছুই করার ছিল না। ঘটনা শুরু হওয়ার ঘন্টা দুয়েক পরে সেখানে আমরা সেনাবাহিনীর একটি দুটি গাড়ি দেখেছি, কিন্তু তারাও আসলে একবারে অচল হয়ে বসেছিল, কারণ তাদেরও আসলে খুব বেশি কিছু করার ছিল বলে মনে হয়নি। তারা এক পর্যায়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু উম তারা যেতে পারেননি, এবং দিন শেষে কিংবা রাত শেষে যেটি হবার সেটি হয়েছে। আওয়ামী লীগের বাড়িটি, 32 নম্বরের বাড়িটি আসলে নিশ্চিহ্ন হয়েছে। তো সরকারের পক্ষ থেকে নাহিদকে আমরা সরকারের অংশ হিসেবেই ধরবো, একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাও ধরতে পারি। তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি আসলে দায় এড়ানো বক্তব্য, এবং আহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমি ইনক্লুড করছি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি আসলে আহ রাজনৈতিকভাবে কিন্তু সরকারের প্রধান হিসেবে সেই বক্তব্য দেওয়া আমার কাছে সঙ্গত মনে হয়নি। কিসের ভিত্তিতে হয়েছিল সেটি না করে এটি রোধ করা যেত কিনা, কিংবা এই ঘটনাটি দিন শেষে অপ্রীতিকর হয়ে উঠলো কিনা, সেটির বিবেচনা আসলে তাদের জন্য জরুরি ছিল। সেটি তারা করেছেন বলে আমাদের অন্তত মনে হয়নি। আরো একটি বিষয়, রতন ভাই যেটি বলেছেন যে আওয়ামী লীগকে সরিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আমরা ধারণ করছি কিনা, সেই প্রশ্নটি আবারও বড়সড় করে সামনে আসছে। এবং আহ, যে প্রশ্নটি আপনি করলেন যে ভারত আসলে কি করছে না করছে, নাহিদ কি বলছে না বলছে, ভারত আওয়ামী লীগকে এতদিন ক্ষমতায় বসিয়ে রেখেছে, এটি সত্য। আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা তাদের যে এজেন্ডা ছিল, বাংলাদেশে ভারতের যে এজেন্ডা ছিল সেটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছে, বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করেছে, তাদের আধিপত্যবাদের একটি ক্ষেত্রে পরিণত করেছে। সুতরাং শেখ হাসিনাকে তারা ক্ষমতায় বসিয়ে কিংবা তার রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে আবারও তার যে পুরনো হারানো দাপট, কিংবা তার যে আধিপত্যবাদের ক্ষেত্র হিসেবে যতটুকু তার হারিয়েছে ততটুকু ফেরত পাওয়ার চেষ্টা করবে, এটি আসলে তাদের জন্য সঙ্গত, ভারতের জন্য সঙ্গত। সেখানে আমাদের করণীয় ছিল আমরা কতটুকু স্থির থাকতে পারি, কতটুকু ধৈর্যশীল হয়ে আমাদের সবগুলো পরিস্থিতি মোকাবেলা করতে পারি, সেটুকু আমাদের করণীয় ছিল। আমরা সেটা করি নাই, করতে পারি নাই, ব্যর্থ হয়েছি, নাকি আহ জেনে শুনেই করেছি, সেটি আসলে বুঝে উঠতে পারছি না আমরা। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেটি অবস্থান দেখলাম কিংবা তাদের যে ভাষ্য দেখলাম, তারা আসলে দায়িত্বশীল কোনো ভাষণ দিলেন কিনা সেটিও নিয়েও আমাদের সন্দেহ আছে। কারণ নিশ্চিতভাবেই 32 নম্বরের এই বাড়িটি যদি যে অভিযোগে তাদের মানে বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো কিংবা সারা দেশে ভাঙচুর চলছে, যে 32 নম্বর বাড়িটিকে বলা হলো যে এটি ফ্যাসিবাদের সূতিকাগার, তো সেই সূতিকাগারও যদি হয় ফ্যাসিবাদের, সেটিকে আমরা সংরক্ষণ করে দেখাতে চাই যে এখান থেকেই বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সংগঠনের জন্ম হয়েছিল, তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, এবং এটি আসলে সেটিরই একটি চিহ্ন হিসেবে রয়ে গেল। সেটি না করে আমরা আসলে প্রতিহিংসাটাই আসলে চরিতার্থ করলাম, আমরা না, কিছু মানুষ সেই প্রতিহিংসা চরিতার্থ করলো দিন শেষে। এবং সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানোর মধ্য দিয়ে নিজের শক্তির জানান দিয়ে আওয়ামী লীগের চেহারাকে নিজের ভেতরে কিংবা নিজের উপরে প্রতিস্থাপন করার একটা রীতি আমরা দেখতে পাচ্ছি। জি, মাজহারুল মিলন, আপনাকে ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, এখানে আপনিও সরকার এবং সরকারি দায়িত্বপ্রাপ্তা অনেকটা নিশ্চল হয়ে সেগুলো দেখছেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আরো আলোচনা করব এই বিষয় নিয়ে। আমি একটি ছোট্ট বিরতি নিব, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আবার আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসি। আমি একটু বিষয়টি তুলে ধরি। সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রশ্নে ভারতের রাজ্যসভায় আলোচনা হয়েছে। আমি একটু বলি বিষয়টি, যে রাজ্যসভার সদস্য জন ব্রিত্তাস জানতে চান বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কিনা, চেয়ে থাকলে কারণ হিসেবে কি বলেছে, এবং ভারত কোনো সিদ্ধান্ত জানিয়েছে কিনা, এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ পেলেও এখনো কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি, এমনটা জানিয়েছেন ভারতের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এখন এই যে বিষয়টি, বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশ ভারত যে সম্পর্কের পরিস্থিতি, সবকিছু মিলিয়ে যদি বলি, তাদের আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজ্যসভায় আলোচনা হচ্ছে, এর আগেও হয়েছে এবং এটি বৃহস্পতিবারও হয়েছে। সেখান থেকে আপনি কি মনে করেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে ভারতের চিন্তাভাবনায় পরিবর্তন আসতে শুরু করেছে অথবা আসবে, এমন কোনো জায়গা কি আপনি পান কিনা, রাজিকুজ্জামান রতন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা কিন্তু শুধুমাত্র ভাবাবেগ দ্বারা পরিচালিত হয়ে উত্তর দিলে হবে না।
যেটা মাজার ভাই ঠিকই বলেছেন যে এর মধ্যে অনেকগুলো বিষয় ভাবার মতো আছে, অনেকগুলো বিষয় আমাদেরকে ভাবিয়েও তুলছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ধরনটা কি? ভারত আমাদের অন্যতম বৃহত্তম প্রতিবেশী। এই প্রতিবেশীর সঙ্গে নানা টানাপোড়েন আছে আমাদের। তাদের সঙ্গে অর্থনৈতিক টানাপোড়েন আছে, রাজনৈতিক টানাপোড়েন আছে, সাংস্কৃতিক টানাপোড়েন আছে। আর সবচেয়ে বড় যে টানাপোড়েনটা আছে, একটা বড় দেশের পাশে একটা ছোট প্রতিবেশী সব সময় তাকে আতঙ্কের মধ্যে থাকতে হয়, অপমানের যন্ত্রণা সহ্য করতে হয়, এবং কখনো কখনো অধীনস্থ হয়ে যাবার ভয়ের মধ্যেও থাকতে হয়। এই জায়গায় একটা বন্ধুত্বপূর্ণ একটা গণতান্ত্রিক সম্পর্ক কিন্তু আমাদের ভারতের সঙ্গে হয় নাই, যেটা হওয়ার কথা ছিল। অথবা ভারতের সঙ্গে যে সমস্ত বন্ধুপ্রতিম দেশগুলো আছে, তাদের প্রতিবেশী দেশ আছে, কারোর সঙ্গেই ভারতের এই সম্পর্কটা হয় নাই। সেক্ষেত্রে একটু বুঝতে হবে যে এটা অর্থনীতির একটা জটিল মারপ্যাচ এখানে আছে। বাংলাদেশের সঙ্গে ভারতের একসময় সবচেয়ে বেশি বাণিজ্য ছিল এবং বাণিজ্য ঘাটতিও বেশি ছিল, আমরা সেই বিষয়টা সবাই জানি। কিন্তু ইদানিং বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য কিন্তু চীনের। যদি অর্থনৈতিক ভলিউমটা দেখি, তাহলে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় $25 বিলিয়ন, ভারতের সঙ্গে বাণিজ্য প্রায় 14 থেকে 16 বিলিয়ন ডলারের। বাণিজ্য ঘাটতি ভারতের সঙ্গে যেমন আছে একটা বিশাল, চীনের সঙ্গে তেমনি বিশাল। আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আছে প্রায় 10-10.5 বিলিয়ন ডলারের। এগুলো যেমন একটা অর্থনৈতিক দিক, তার পাশাপাশি আবার আছে কি বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান। বাংলাদেশের একদিকে সমুদ্র, তিন দিকে ভারত, সামান্য একটা জায়গায় আমাদের মায়ানমার। ফলে সমুদ্রকে কেন্দ্র করে আমাদের বাণিজ্য, সমুদ্রকে কেন্দ্র করে আমাদের ভূ রাজনৈতিক এবং সামরিক বিষয়, এগুলো ভারতের কাছে বিবেচনা, বাংলাদেশের জন্য বিবেচনা। বাংলাদেশ যেমন তিন দিক ঘিরে রেখেছে ভারত, ঠিক তেমনি বাংলাদেশের সঙ্গে তো ভারতের তিন দিকেই তো সীমানা আছে। ফলে বাংলাদেশের অস্থিরতা সেই সমস্ত দেশেও তো প্রভাব বিস্তার করতে পারে। সবচেয়ে বড় যে বিষয়টা, বাংলাদেশ এবং ভারত দুই দেশে সাম্প্রদায়িক শক্তি জনগণের মধ্যে যে কোনো উত্তেজনা সৃষ্টি করে বিভক্তিকে তাদের ভোটের বাক্সে কাজে লাগায়। বাংলাদেশের সাম্প্রদায়িকতা যেমন ভারতের সাম্প্রদায়িকতাকে বাড়িয়ে তোলে, ভারতের যে কোনো সাম্প্রদায়িক হামলা হানাহানি সেটা বাংলাদেশের সাম্প্রদায়িকতাকে বাড়িয়ে তোলে। এবং এর ফলাফল কি হয়? দুই দেশের নিরীহ সাধারণ সংখ্যালঘু মানুষ তারা নিপীড়িত হয়, আর ভোটের বাক্স পূর্ণ করে যারা সংখ্যাগুরুর মনস্তত্ত্বকে বুঝে, তারা একটা নিপীড়নের রাজনীতি করতে পারেন। ফলে এগুলোকে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। এখন প্রশ্নটা যদি আসে যে শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনার এখন স্ট্যাটাসটা কি? তিনি কোন দেশের নাগরিক? তিনি বাংলাদেশের নাগরিক, কিন্তু ভারতে তার পাসপোর্টের মেয়াদ কিংবা তার ভিসার মেয়াদ সেগুলো কি আছে? নাই। তাহলে তিনি একজন স্টেটলেস পার্সন। এই বিবেচনা যদি দেখি, তাহলে ভারত তাকে নিয়ে কি করবে? ভারত কি তাকে বাংলাদেশে ফেরত দেবে? আচ্ছা, ফেরত দিলে ভবিষ্যতে ভারত কি বিবেচনা করবে না যে বাংলাদেশের রাজনীতিতে যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক ব্যক্তিকে সে আশ্রয় করবে, প্রশ্রয় দেবে, যার উপর ভর করে ব্যবসা বাণিজ্য করতে চাইবে, তারা যদি বিপদে পড়ে, তাহলে তারা কি ভারতের কাছে আশ্রয়, শেল্টার এগুলো পাবে না? এগুলো একটা বিবেচনার বিষয় আছে। তৃতীয়ত হচ্ছে একটা মানবিক দিকের কথা বলবে, যে বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠালে তার প্রাণ সংশয় হতে পারে, এই জন্য তারা বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠাবে না। এগুলো যদি ভারতের দিকটা দেখি, আমাদের দিক থেকে কি হবে? বাংলাদেশের জনগণের মধ্যে এই ধারণাটা আসবে যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে ভারতে বসেই আবার তিনি তার দল গোছাবার চেষ্টা করছেন। তারপরে ভারত কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করে রাখবার জন্য শেখ হাসিনাকে আহ একটা দাবার ঘুঁটি হিসেবে কাজে লাগাচ্ছে? এগুলো তার একটু বিবেচনা রাখতে হবে। সব মিলে পরিস্থিতিটা যত সহজ ভাবা হচ্ছে যে চাইলাম আর ফেরত পাঠিয়ে দিলেন, এটা কিন্তু হবে না। আমরা শেখ মুজিব হত্যার আসামি, আত্মস্বীকৃত আসামিকেও আমরা কানাডা থেকে কি ফেরত আনতে পেরেছি? কিংবা ইংল্যান্ড থেকে কি ফেরত আনা গেছে? যায় নাই তো। কিংবা আওয়ামী লীগ তার শাসনামলে 15 বছর তারেক জিয়ার বিরুদ্ধে এত কথা বলেছে, বলে কি তারেক জিয়াকে ইংল্যান্ড থেকে ফেরত আনতে পেরেছে? পারে নাই তো। ফলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। রাজনীতিতে কিছু কথা আছে যেগুলো আমরা রাজনৈতিক বক্তব্য হিসেবে দেই, কিন্তু আবার আমাদের পররাষ্ট্র নীতির কিছু বিষয় মানতে হবে, ভূ রাজনীতির কিছু বিষয় জানতে হবে, এবং আরো দেখতে হবে রাষ্ট্রে রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কে কাকে কখন কোথায় কিভাবে কাজে লাগায়। জি। সেগুলো একটা বড় বিবেচনার বিষয়। ফলে রাজিবুজ্জামান রতন, চাইলেই আমি আমরা সবাই মিলে চাইলাম আর শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিল ভারত, এত সহজ হবে না ওদের বিষয়টা। একটু যোগ করি আমি আপনার কাছে এই বিষয়টিতে, আপনি যদি আমাকে একটু ছোট করে বলেন। একই বিষয় আমি বলি যে আগামী 13 ফেব্রুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক রয়েছে, এবং নিশ্চয়ই সেখানে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হতেই পারে।
যে সার্বিক পরিস্থিতি এবং তাদের আলোচনা অথবা তাদের বৈঠক পরিবর্তী আপনি কি মনে করেন যে ডিপ্লোমেসিতে অথবা ডিপ্লোমেটিক্যাল কারণে হতে পারে অথবা যে কোনো কারণে ভারতের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসতে পারে অথবা এক্ষেত্রে কোনো এই বৈঠক আসলে কোনো ভূমিকা রাখতে পারে আপনার কাছে মনে হয়? একদম খুব সাদা মাটাও কথায় অতটা আমি মানে পররাষ্ট্র বিশেষজ্ঞ নই, কিন্তু একদম সাধারণ সাদা মাটা কথা বলবো যে এটা কোনো প্রভাবই ফেলবে না। কারণ বাংলাদেশ তার চাইতে ভারত ট্রাম্পের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি বাজারের অর্থে ধরি, অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে ধরি, ইন্টেলেকচুয়াল পাওয়ারের ক্ষেত্রে ধরি, বা মানে আমেরিকান অনেক বড় বড় প্রতিষ্ঠানের সেকেন্ড থার্ড ম্যান হিসেবে ভারতীয় নাগরিকরা আছেন, তাদের দক্ষতা যোগ্যতা সেখানে আছেন। আর বাংলাদেশের যদি ভূ রাজনৈতিক বিবেচনা করি, চীন আমেরিকার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এখন চীনের সঙ্গে কম্পিটিশনের ক্ষেত্রে মানে আমেরিকা কি কার সঙ্গে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবে অথবা কাকে ব্যবহার করার চেষ্টা করবে? বঙ্গোপসাগরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কিংবা ভারত মহাসাগরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইলে সে ট্রাম্প আসলে কার উপর বেশি নির্ভর করবে? এগুলো যদি বিবেচনা করি তাহলে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ভারত। এখন বাংলাদেশ সরকারের ম্যানুভারিং প্রসেসটা কি আছে? বাংলাদেশ কি ট্রাম্প কিংবা আমেরিকান গভর্নমেন্টকে এতখানি প্রভাবিত করতে পারবে যে প্রভাবের কারণে ট্রাম্প ভারতের উপর চাপ প্রয়োগ করবে? ফলে এগুলো দেখতে হবে। এগুলো হচ্ছে কখনো কখনো ম্যানুভারিং খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি না যে মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা দেশ ইসরায়েল, কিন্তু তার পাওয়ারফুল বলে আমেরিকাকে সে যতখানি প্রভাবিত করতে পারে, এত বিশাল অবয়ব নিয়ে আরব রাষ্ট্রগুলো তারা তো সেটা পারে না। তো এর মধ্যে অর্থনৈতিক বিষয় থাকে, সাংস্কৃতিক বিষয় থাকে, রাজনৈতিক বিষয় থাকে। ফলে এগুলো সব বিবেচনা করে আমার যেটা মনে হয় সাধারণভাবে দেখলে, যে ট্রাম্পের সঙ্গে যখন মোদির বৈঠকটা হবে তখন এই বৈঠকে ট্রাম্প অনেক বেশি ভালো করে বুঝতে চেষ্টা করবেন যে কি ধরনের পদক্ষেপ নিলে এই অঞ্চলের চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার এই পুরো অঞ্চলটাতে আমেরিকান প্রভাব বলয় এবং অর্থনৈতিক স্বার্থটা বেশি রক্ষা হবে, তার নজরটা থাকবে সেই দিকে। সেক্ষেত্রে জি বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের রাজনীতি হয়তো একটা বিবেচনা থাকবে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে বলে আমার কাছে জি মনে হয় না। রাজিকুজ্জামান রতন, আমি নিশ্চয়ই আসবো আবার আপনার কাছে সময় পেলে। মাজার মিলন, একই বিষয় আপনি যদি একটু বলতেন। মাজার মিলন, আপনার কাছে আমি আরো একটি প্রশ্ন রাখতে চাই, যদি এই বিষয়টি আগে বলেন আর কি। দেখুন, ট্রাম্পের বিষয়টি যেটি আমি বলছি যে আহ, ভারতের সঙ্গেও আসলে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটি আসলে কূটনৈতিক সম্পর্ক হয়নি। ভারত রাষ্ট্রের সঙ্গে কিংবা ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কিংবা রাষ্ট্রের সম্পর্ক আসলে তৈরি হয়নি। ভারত ভারতীয় রাজনীতিবিদরা কিংবা ভারত রাষ্ট্র আসলে একটি সরকারের সঙ্গে কিংবা কিছু ব্যক্তির সঙ্গে সম্পর্ক করেছেন, একটি দলের সঙ্গে সম্পর্ক করেছেন, এবং সেই কারণেই বাংলাদেশের সঙ্গে ভারতের আজকের যে এই অনাস্থার সম্পর্ক সেটি কিন্তু তৈরি হয়েছে। এটি সহজেই বোধগম্য। এখন বাংলাদেশের আসলে দায়িত্ব, বাংলাদেশের রাজনৈতিক এবং অন্যান্য যতগুলো এন্টিটি আছে সবাই মিলে একটি অবস্থানে আসা যে আসলে ভারতের সাথে আমাদের আহ সম্পর্কের ধারাগুলো কেমন হবে, সম্পর্কের ক্ষেত্রগুলো কেমন হবে, এবং আমরা সেগুলো কিভাবে ডিল করব। বাংলাদেশের একটি সমস্যা আসলে এখন দেখা দিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো এবং যারা আসলে এখন যারা মাঠে মানে রোল প্লে করছে, তারা আসলে একমত হতে পারছে না তারা আসলে চাচ্ছে কি। কারণ যে রাষ্ট্র আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে গেছে কিংবা রাষ্ট্রের যে সিস্টেম ডেভেলপ করে গেছে, সেই রাষ্ট্রের মালিকানা কিংবা সেই রাষ্ট্রের গদি দখল করাটাই আমাদের মূল উদ্দেশ্য, নাকি রাষ্ট্রকে একটি যে কারণে আসলে এই সারা সাধারণ মানুষ, ছাত্র জনতা এই রাষ্ট্রটি আসলে আহ, যে স্বপ্ন দেখে আওয়ামী লীগকে বিতরণ করলো, সেটিকে একটি সত্যিকারের গণমানুষের রাষ্ট্রে পরিণত করার পরে ক্ষমতার পরিবর্তন কিংবা অন্যান্য বিষয়গুলো আসবে কিনা, সেই জায়গাগুলো আমরা এখন পর্যন্ত ঐক্যমত হতে পারিনি। তো সেই জায়গায় আমাদের যে দুর্বলতা সেটি রয়ে গেছে, এবং ভারত আসলে এখন পর্যন্ত সেই দুর্বলতারই সুযোগ নিচ্ছে। শেখ হাসিনার যে রাজনৈতিক তৎপরতা সেটি আসলে আমার এরকমই কিছু মনে হচ্ছে। এটি গেল একটি দিক। আমেরিকার সঙ্গেও আসলে আমাদের সম্পর্কের মাত্রা কেমন হবে কিংবা দিকগুলো কেমন হবে সেটি আমাদেরকে নির্ধারণ করতে হবে, এবং ভারতের দিকে চেয়ে বসে থাকলে হবে না। মোদি এবং ট্রাম্প তাদের সম্পর্ক কেমন হবে সেটি যদি আমাদের উপর প্রভাব তৈরি করে, সেটি আসলে আমাদের সক্ষমতার যে জায়গা, আমাদের কূটনৈতিক সক্ষমতার যে জায়গা, আমাদের যে সামর্থ্যের পরিচয় সেটি আসলে বহন করে না। আমাদেরকে আমাদের মতো করে এগোতে হবে, এবং ট্রাম্পের সঙ্গে কিংবা ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারণ করার জন্য আমাদেরকেই এগিয়ে গিয়ে সেটি মোকাবেলা করতে হবে।
আমি জানি না যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কেউ যুক্তরাষ্ট্র সফরে গেছেন কিনা, কিংবা আম, কূটনৈতিক পর্যায়ে সেই কূটনৈতিক চ্যানেলে সেই যোগাযোগগুলো কতটুকু কি হচ্ছে না হচ্ছে সেটি আমরা জানি না। কিন্তু এটি আমাদেরই কর্তব্য, আমাদেরকেই করতে হবে। ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক কেমন হবে সেটির উপর আমাদের ভাগ্য নির্ধারণ হতে পারে না। এবং আমাদের ভূ রাজনৈতিক ভাবে, রতন ভাই যেটি বললেন, ভূ রাজনৈতিক ভাবে আমাদের যে অবস্থান সেটি কিন্তু আসলে সারা বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি চীন, ভারত, আমেরিকা, অন্যান্য রাজনৈতিক কিংবা অর্থনৈতিক শক্তিগুলো, বৈশ্বিক শক্তিগুলো, তাদেরকে ডিল করতে হলে আমাদের সেই সামর্থ্য তৈরি করতে হলে আমাদের শুরুতেই দরকার হচ্ছে একটি ঐক্যমত্যের জায়গা, যে আমরা বাংলাদেশের জন্য কাজ করব, শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য কাজ করব না। সেই ঐক্যমত্যে যদি আমরা পৌঁছতে পারি, তাহলে হয়তোবা আমরা একটি কার্যকর কূটনৈতিক ব্যবস্থাপনা গড়ে তুলতে পারবো, যার মাধ্যমে আমরা এমন ভাবে ডিল করতে পারবো যে কেউ আমাদের উপর চেপে বসবে না, বরং সবার সাথে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে এবং আমরা কারোর দাবার গুটি হয়ে উঠবো না। জি মাজার মিলন, ওই আপনি যে ঐকমত্যের কথা বলছেন সেই পথে কি আমরা হাঁটছি? এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে না, কারণ আমরা আসলে রাজনৈতিক শক্তি তৈরি কিংবা হচ্ছে যে পুনর্গঠন কিংবা যে কোনো পথে রাষ্ট্রের মসনদ দখল করার ক্ষেত্রে কিংবা মসনদে যাওয়ার ক্ষেত্রে আমাদের বেশি আগ্রহ। এখন পর্যন্ত আমাদের যেটি মনে হয়েছে, যে কারণে ছাত্র জনতা প্রাণ দিয়েছে, সেটি আসলে কতটুকু আমরা বাস্তবে দেখতে চাই, সেই প্রতিফলন আমরা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দেখছি না। এবং সেই সাথে এটিও আমি বলতে চাই যে রাষ্ট্র এখন যারা চালাচ্ছেন তারা আসলে কি করতে চান সেই বিষয়ে তাদের কতটুকু পারদর্শিতা আছে সেটিও আসলে পরিষ্কার না। তাদের লক্ষ্য কি, তারা আসলে কি করতে চান, কি করছেন সে বিষয়ে পরিষ্কার ধারণা নাই। দেখুন, এই রাষ্ট্রকে এখন যে লক্ষ্যে আসলে আমরা ভাবছি, কিংবা যে লক্ষ্যের কথা ভাবছি, সেই লক্ষ্যে এগোতে হলে রাষ্ট্রকে এখন দুটো কাজ করতে হবে একই সাথে। প্রথমত, গণমানুষকে একটি আস্থার জায়গা দিতে হবে এবং নিত্য নৈমিত্তিক যে জীবন আছে সেইখানে তাদের স্বস্তি ফেরাতে হবে। সেই কাজটি করার সাথে সাথে সংস্কার এবং রাষ্ট্র বিনির্মাণের যে কাজটি আছে সেটি আরো বৃহত্তর পরিসরে করতে হবে। সেটি দুই 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 কাজই আসলে সমানভাবে সমান্তরালে এগিয়ে যেতে হবে, কিন্তু রাষ্ট্র কি সেটি করতে পারছে? আমার মনে হয় না। রতন ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। জি মাজার মিলন, আমি আপনার কাছে একটি বিষয় নিয়ে আসি ছোট করে, এবং একই বিষয়ে আমি রাজিকুজ্জামান রতন আপনার কাছেও আসবো। সেটি হচ্ছে যে মাজার মিলন, আদালত চত্বরে সাংবাদিকের উপরে হামলা হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে। আমরা যদি দেখি যে বেশি দিন না, গত এক সপ্তাহের কথাও যদি বলি, 10 দিনের কথাও বলি, আমার মনে হয় যে ডজনের বেশি হামলা হয়েছে, যে বা যারাই করুক। এবং আমাদের অনেক সাংবাদিক যারা আছেন মাঠে কাজ করছেন অনেকেই আহত হয়েছেন, খুব খারাপভাবে আহত হয়েছেন। এবং আপনি নিজেও কিছুদিন আগে এক জায়গায় আপনি রিপোর্টিং এর কাজে যে আপনি হামলার শিকার হয়েছেন। আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা যেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে শুনতে পাচ্ছি, তারা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন শুরুর থেকেই যে বাংলাদেশের সংবাদ মাধ্যম, গণমাধ্যম সবচেয়ে স্বাধীনভাবে কাজ করবে এই সময়টাতে, তাদের নিরাপত্তা দেওয়া হবে সবকিছু। কিন্তু সেই পরিবেশটা কি আসলে পাচ্ছেন আপনারা বাংলাদেশে কাজ করতে যে? এবং আরেকটি বিষয় একটু যোগ করি, আপনি হয়তো দেখেছেন যে বাংলাদেশের একটি গণমাধ্যমের অফিসের সামনে আইন শৃঙ্খলা বাহিনী পাহারা দিচ্ছে। আপনি দেখেছেন বিষয়টি, আশা করি। আপনি এই বিষয়টিতে কি বলবেন? দেখুন, বিপ্লব পরবর্তী রাষ্ট্রে অনেকগুলো ঘটনা ঘটবে, এটি নিয়ে আসলে অত বেশি বিচলিত হবার কারণ নেই। আর আমি যে ধরনের সাংবাদিকতা করি, ইনভেস্টিগেটিভ জার্নালিজমে, যে স্বার্থান্বেষী মহল দুর্নীতি করে, অসৎ উপায়ে, অনিয়মের মাধ্যমে সম্পদশালী হয়, তাদের স্বার্থের বাইরে গেলে তারা আসলে যারা সেই কাণ্ডটি ঘটাবেন তাদের উপর একটু চড়াও হবেন, সেটি মেনে নিয়ে আমাদের সাংবাদিকতা করতে হচ্ছে। কিন্তু এই সাংবাদিকতার উপরে আমি আসলে এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে, সেগুলোকে বড় করে দেখতে চাই না। যেটি দেখতে চাই সেটি হচ্ছে যে রাষ্ট্র কি আচরণ করছে, রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে যারা রয়েছেন, রাষ্ট্রের আহ ইনফ্যাক্ট রাজনৈতিক দলগুলো আসলে রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে আছেন বলে কিংবা ক্ষেত্রে আছেন বলে আমার মনে হয়, এবং তারা কি আচরণ করছে সেটি আসলে খুব বড় ব্যাপার। তৃতীয় মাত্রায় আহ কি ধরনের আলোচনা হবে এবং কি ধরনের হেডলাইন করা হবে সেটি রাষ্ট্র ঠিক করে দিতে পারে না, কিংবা রাষ্ট্রের কোনো উপদেষ্টা কিংবা রাষ্ট্রের কোনো মহল ঠিক করে দিতে পারে না, যেটি ঘটেছে। আর ভালনারেবিলিটির যে জায়গা বলেন, আগে আমরা আওয়ামী লীগ থেকে সরাসরি নির্দেশ পেতাম এটি করা যাবে, এটি করা যাবে না, কিন্তু এখন আমাদেরকে হিসাব করে চলতে হয় কোনটি আমাদের যে মব জাস্টিসের যে এখন একটি প্যাটার্ন তৈরি হয়েছে, মব কিংবা যারা আসলে মব পরিচালনা করেন কিংবা আসলে এই জাগরণগুলো, মানে কি বলে, উস্কানিগুলো দেন, কিংবা সেভাবে যদি নেতিবাচক ভাবে যদি নাও বলি, যে যাদের আহ্বানে শত শত মানুষ হঠাৎ করে যে কোনো একদিকে চড়াও হয়ে যায়, তাদের
কোনো জায়গায় কষ্ট লাগে কিনা, কোনো জায়গায় আঘাত লাগে কিনা, কোনোভাবে তারা বিরূপ হন কিনা, এবং বিরূপ হয়ে আমাদের উপর, আমাদের অফিসের উপর কিংবা সাংবাদিকদের ব্যক্তিগতভাবে তাদের বাড়ি ঘরে আক্রমণ করেন কিনা, সেটি হিসেব করে চলতে হয়। জি এটি মাজার মিলন, আওয়ামী লীগ মাজার মিলন, হয়েছে, জি তবে না হলেও কোনো না কোনো ভাবে এটি আসলে বিদ্যমান। জি তো আমি রাষ্ট্রীয় আমি সুশাসন আমি অনেক অনেক সাংবাদিক আমাদের সহকর্মীদের সাথে, জি আপনি সৎ সাংবাদিকতা কিংবা সত্যিকারের সাংবাদিকতা করতে পারবেন না। জি জি মাজার মিলন, ঠিক আছে, আমি একই বিষয়ে, আমাদের সময় কম, রাজিকুজ্জামান রতন আপনার কাছে একটু আসি। আপনি এই জায়গাটা আসলে কিভাবে দেখছেন, কি বলবেন গণমাধ্যম এবং সাংবাদিকদের কাজের যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে? একটা জিনিস খেয়াল করার মতো যে অভ্যুত্থান এবং অন্তর্ঘাত দুটো কিন্তু হাত ধরাধরি করেই চলে। অভ্যুত্থানের মধ্যে নানা ধরনের অন্তর্ঘাতমূলক কাজও হয়, আর পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং পুনরাবৃত্তির মানে আশঙ্কা দুটোই চলে। মানুষ মনে করে তাহলে আগের মতোই কি সব চললো? একদিকে পরিবর্তনের আকাঙ্ক্ষাও থাকে, আবার পুনরাবৃত্তির প্রক্রিয়াটাও চলে। এবারে আমাদের সবচেয়ে বড় যে মানে ক্ষতিটা হয়েছে, সে ক্ষতিটা হয়েছে কি, এই আন্দোলনের পরেই এটাকে বিরাজনীতিকরণ করার একটা চেষ্টা হয়েছে। সবার মধ্যে এই ধারণাটা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে রাজনৈতিক দল মানেই ব্যর্থ, রাজনৈতিক দল মানে অকর্মণ্য, রাজনৈতিক দল কিচ্ছু করতে পারে নাই। এতে করে হয়েছে কি, এত বড় একটা অভ্যুত্থানকারী জনগণ, যাদের বুকের মধ্যে স্বপ্ন আছে, চোখের মধ্যে ক্রোধ আছে, বুকের মধ্যে নানা ধরনের যন্ত্রণা আছে, তারা যখন সামনে নেমে এলো বন্যার স্রোতের মতো, তাদেরকে কে তাহলে পথ দেখাবে, কে তাদেরকে একটু যুক্তি দিয়ে কথা বলবে? তখন যুক্তি দিয়ে কথা বলতে গেলেই তাকে ফ্যাসিস্টের দোসর বলে একটা লেভেল লাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা যেমন আছে। আবার অন্যদিকে যারা সত্যিকারই ফ্যাসিস্টের সহযোগী ছিল, তারাও এর মধ্যে পদ খুঁজে পাওয়া, কেউ পদে ঢুকে যাচ্ছেন, কেউ পথে খুঁজে নিচ্ছেন, এরকম একটা চেষ্টা আছে। কিংবা এর চেহারা ফলে পরিবর্তন যেটা করছে। হয়েছে যে যারা পরিবর্তন, এবং আপনারা জানেন যে সবসময় পরাজিত পক্ষ কি করে? পরাজিত পক্ষ ইনিয়ে বিনিয়ে আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করে, সব ঘটনার মধ্যে ষড়যন্ত্র খুঁজতে থাকে, পাল্টা হুঙ্কার দেয়, কিন্তু একবারও ভেবে দেখে না যে কেন জনগণ তাদের বিরুদ্ধে ক্ষেপে উঠেছিল। ঠিক এবারও আওয়ামী লীগ তো একই কাজ করছে। কেন জনগণের ক্রোধ ছিল তার উপর, তার চেয়ে ষড়যন্ত্র খুঁজছে, ইনিয়ে বিনিয়ে কারণ করার চেষ্টা করছে, কখনো সহানুভূতি আদায় করার চেষ্টা করছে। এটা করে কি হয়, যারা বিজয়ী তারাও তখন একটা আহ শঙ্কার মধ্যে পড়ে যায়। তখন তারাও কিভাবে তাকে মোকাবেলা করবে, মানে এখন কিন্তু আওয়ামী লীগের সঙ্গে লড়াই হচ্ছে না, এখন হচ্ছে আওয়ামী লীগের ছায়ার সঙ্গে লড়াই। এই ছায়ার সঙ্গে লড়াই করতে গেলে কোথা থেকে যে শত্রু আক্রমণ করবে এটা বুঝতে পারে না বলে কখনো কখনো অতি সংবেদনশীল হয়ে ওঠে। এটা কিন্তু একটা বলবো যে একটা ডার্ক পিরিয়ড চলছে। এই সময়টাতে অনেক ধরনের ঘটনা ঘটবে, অনেক ভালো মানুষও কিন্তু যে কোনো সময় যে কোনো মানুষের অঙ্গুলি হেলনের কারণে তার সারা জীবনের ক্যারিয়ার শেষ করে দিতে পারে। এটার কারণে অনেক সময় আত্মসচেতনের পরিবর্তে একটা আত্মসংযমের জায়গা চলে আসছে, এবং অনেকটা সেলফ সেন্সর জায়গাও চলে আসছে। এটাও কিন্তু খুব খারাপ প্রবণতা। যেখানে আমাদের একটু মন খুলে কথা বলার কথা ছিল, এখন কথা বলতে গেলে এদিক ওদিক তাকিয়ে বলতে হয়। এই কথা আবার কার যে কোথায় ঘা লাগে, তাহলে এই কার কোথায় ঘা লাগে এটা বললে কি আমি আর অভ্যুত্থানের সে আকাঙ্ক্ষার পূরণ করতে পারবো? বলে এটাও একটু ভাবা উচিত যে আমাদের এই জন্য সমস্ত পৃথিবীর সমস্ত বড় আন্দোলনের কাছ থেকে কিন্তু আমাদের একটু শিক্ষা নেওয়া উচিত। আমরা তো একটা খুব কথা শুনেছিলাম না, ইনক্লুসিভ। তো ইনক্লুসিভ করতে গেলে কি, আমরা আইডিয়ার ইনক্লুসিভের পরিবর্তে আমরা দেখেছি কি, এখন কি পরাজিতদের সঙ্গে ইনক্লুসিভ হবে? তো গুণের সঙ্গে গুণের ইনক্লুসিভ হবে, না গুণের সঙ্গে দোষের ইনক্লুসিভ হবে? বলে ভাই ওরকম কিছু দোষ থাকেনি। বলে দোষ আর গুণের ইনক্লুসিভনেস যদি হয় তাহলে আলটিমেটলি কিন্তু গুণটাই মার খেয়ে যাবে। ফলে আমরা যেটা মনে করি, অভ্যুত্থানের পরে একটা দারুণ সুযোগ এসছে আমাদের নতুন করে একটা সম্ভাবনার দেশটাকে গড়ে তোলার। সেইটা যেন হঠকারিতা কিংবা কখনো আবার নতুন করে আবার ট্যাগ লাগানোর প্রবণতা, কিংবা একটু বিরোধ সমালোচনা হলেই শত্রু বানিয়ে ফেলা, এটা যদি হয় তাহলে মানুষ কিন্তু মনে করবে তাহলে ওই একই ধরনের তো দমন পীড়ন হলো, চেহারাটা পাল্টে গেল, চরিত্রটা তো একই থেকে গেল। জি এইটা কিন্তু মানুষকে আবার একটু হতাশ করে দেবে। আমরা মনে করি সেটা করতে দেওয়া যাবে না। এত রক্ত, এত অশ্রু, এত কান্নার বিনিময়ে আমরা যে মুক্ত একটা গণতান্ত্রিক পরিবেশ পেতে চেয়েছিলাম, সেটা যেন কখনো এই হুজুগের কাছে নষ্ট হয়ে না যায়। ওই মব ভায়োলেন্স, আমি মব জাস্টিস বলবো না, একটা মব ভায়োলেন্সের কাছে যেন জাস্টিসটা পরাজিত না হয়ে যায়, সেটা একটু আমাদের দেখা দরকার। জি রাজিকুজ্জামান রতন, আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। মাজার মিলন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন। নিশ্চয় অন্য কোনো দিন আপনাদের সাথে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।